নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আর আজকে ছিল আমাদের বাড়িতে উনুন পুজো। শুধু বাড়িতে নয়, আমাদের গ্রামেই উনুন পুজোটা হয় প্রত্যেকের বাড়িতে বাড়িতে। তো সেটা কিভাবে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আবার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কার কোথায় এই সময়ে উনুন পুজো হয়। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নিন। পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু দেখতে পাবেন যে উনুন পুজোটা কীভাবে করি আমরা। তো এখন বাজে সকাল 7:30। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো শেষ করে দিয়েছি। আর বাসি কাজ বলতে আমার ঘরে শুধু ঝাড় দেওয়াই থাকে, আর তেমন কিছু কাজ থাকে না, কারণ আমি তো রাত্রে সমস্ত থালা বাসন মেজেই ঘুমাই। আর খুব বেশি তো থালা বাসন বেরোয় না, কারণ আমাদের বাড়িতে রাত্রে তো রুটিই হয়, তো রুটির খুব একটা থালা বাসন বেরোয় না। ভাত খেলে তখন অনেকটা থালা বাসন বেরোয়, তো রুটি খাওয়ার জন্য খুব কমই থালা বাসন বেরোয়। আর সেগুলো আমি তো মেজে তারপর ঘুমোতে যাই। আমি থালা বাসন না মাজলে না আমারই কেমন ঘুম আসবে না। আমার না একটা বাজে অভ্যেস হয়ে গেছে এটা, যে যতই রাত হোক আমি থালা বাসন মেজে তারপর ঘুমোতে যাব। আসলে এটা কল যখন হয়েছে তারপর থেকেই অভ্যেস হয়েছে। আগে যখন পুকুর ঘাটে যেতাম তখন কিন্তু এই অভ্যেসটা হয়েছিল না, যে রাত্রে থালা বাসন মাজা, কারণ পুকুর ঘাটে গিয়ে রাত্রে থালা বাসন মাজা সম্ভব ছিল না, তার জন্যে মাজতাম না। আর এখন যখন কল হয়ে গেছে তখন কলের মধ্যেই থালা বাসনগুলো মেজে নিই। আর দেখুন, কথা বলতে বলতে আপনাদের সাথে অনেকটা কাজ এগিয়ে গেল। তো বাসি কাজ শেষ করে রুটি করে চলে এসেছিলাম ঘরটা গোছাও বলে, তা তো আপনারা দেখলেনই। তো ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, বিছানাটা ভালো করে টান করে গুছিয়ে ঝেড়ে বালিশগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তারপর জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিলাম। ছেলে কয়েকটা প্যান্ট বের করেছিল, তো সেগুলো না ঢোকানো হয়েছিল না। আসলে এতগুলো কাজের চাপ যখন নিজের উপর পড়ে, তো তখন কোনটা কখন করব সেটাই তালমেল গুলিয়ে যায়। তো যাই হোক, তাও আমি চেষ্টা করি সময়ের মতো কাজগুলোকে গুছিয়ে নেওয়ার। বিশেষ করে ঘর আমি কোনো সময় অগোছালো রাখতে একদমই পছন্দ করি না। সে যতই আমার পরিশ্রম হোক না, যতই আমার কাজ হোক না কেন, এইটুকু তো আমাদের মেয়েদের জীবনের স্বর্গ। তো সেটাকে কি করে অগোছালো রাখি বলুন তো? তো সে প্যান্টগুলোকে ওই যে র্যাক মতো করেছিলাম, মানে ওই জামা কাপড় রাখার স্টোরেজ বক্সগুলো, তো ওর মধ্যে রেখে দিলাম। তারপর ছেলের বইয়ের একটা একটু গুছিয়ে নিলাম, ওটা তো আমার নিত্যদিনের কাজ, গোছাতে হবেই। গুছিয়ে নিয়ে তারপর এই যে ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট। তো ঘরে জানালার পর্দাগুলো সরানো হয়েছিল না, ওগুলোও সরিয়ে গুছিয়ে নিলাম। আর ওই লাইভ করি, তো তার জন্যই শাড়িগুলো আনতে হয়। আর অনেক সময় কি হয়, দোকান থেকে জিনিস নিয়ে আসতে হয়, মানে ওখানে রাখার মতো জায়গা হয় না, কারণ আমার দোকানটা না খুবই ছোট, তো সেই জন্য দোকানের জিনিসগুলো রাখা যায় না। এই যে কাপড়গুলো দেখলেন, এই কাপড়গুলো কিন্তু লাইভে দেখিয়েছিলাম, খুব কম প্রাইসে পাবেন কাপড়গুলো। আর যদি কেউ আমার পেজ থেকে কাপড় নিতে চান, মানে শাড়ি, কুর্তি আর নাইটি, এই তিনটেই আমি লাইভ করি। তো যদি কেউ নিতে চান তাহলে আপনারা, আমি পেজের লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু কিনতে পারেন। খুব কম দামে জিনিসগুলো পাবেন এবং একদম জিনিসগুলো নিয়ে চিন্তা করার মতো নয়, একদম সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়, রিজনেবল প্রাইস প্লাস কোয়ালিটি খুব সুন্দর। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমি ঘরটা গুছিয়ে নিয়ে তারপর টেবিলটা মুছে নিলাম। টেবিলটা মুছে নিয়ে ঘরটাও মুছে নিয়ে চলে এলাম। আর এই যে ষষ্ঠী ঠাকুর দেখছেন, এখনও কিন্তু ষষ্ঠী ঠাকুরকে ভাসানো হয়নি। আসলে ষষ্ঠী ঠাকুর ভাসানো কিন্তু ওই বিকেলে হবে, কারণ আমাদের ঘরে, মানে আমাদের বাড়িতে নয়, আমাদের প্রত্যেক গ্রামে, মানে আমাদের গ্রামে এই নিয়মটা আছে যে সকালবেলায় ষষ্ঠী ঠাকুরকে ভাসানো হবে না। কেন, সকালবেলা কোনো মেয়েকে কি বিদায় দিতে আছে বাপের বাড়ি থেকে, তো সেই হিসেবে ও বাপের বাড়িতে আসে, তো তার জন্যই বাপের বাড়ি থেকে তো আর সকালবেলা যায় না, তো বিকেলবেলা, তাই বিকেলে এই ষষ্ঠী ঠাকুরটা ভাসানো হবে। তারপর এই যে ঘরটা মুছে নিয়ে চলে এসেছি। আমি থালা বাসনগুলো মাজবো, চা বাসনগুলো মাজবো, আর কাপড় জামাগুলো ভিজিয়ে রেখেছি, মানে ভেজাবো দিয়ে কাচবো। তো এগুলো কেচে নিয়ে গেলে তারপর রান্নাটা করেই ভাবছি আজকে একদম পুজো করব। আর এই যে কাপড় জামা সব কেচে নিয়ে চলে এসেছি। কাপড় জামাগুলো কেচে ধুয়ে শুকিয়ে দিই রোদে। আর এই যে হালকা হালকা রোদ বেরিয়েছে, কিন্তু মেঘও আছে, কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই।
আসলে এখন ওয়েদারটাই না এরকম, কখন মেঘ, কখন রোদ, কখন আবার বৃষ্টি, বৃষ্টি মানে খুব জোর বৃষ্টি, এরকমই ওয়েদার চলছে। বেশ কয়েকদিন কিন্তু রোদ হয়েছিল, তারপর থেকে আবার সেই সেম ওয়েদার, আগে যেমন ছিল তো সেরকমই চলছে। আর এখন এই জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে যাই, তারপর ছেলের জন্য একটু ভাত বসাবো। ভাবছি একসঙ্গেই ভাতটা বসিয়ে দেবো, কারণ গ্যাসে যেহেতু ভাত হবে তো সেই জন্য একসঙ্গেই ভাত বসিয়ে দেবো। আর মাছ আছে তো মাছটা কেটে রান্না করব। আর এই যে চলে এসেছি, ছেলের জন্য ভাত বসানো হয়ে গেছে, তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার মাছটা কেটে নেব। তো সকালবেলা বললাম আমি তো মাছ আনা হয়েছিল, এই দুটো ফ্যাসা মাছ এনেছিল মা, তো এই ফ্যাসা মাছটাই রান্না করব। আর আমাদের আজকে রান্না পুজো হলেও ভাত কেন বসিয়েছি, আসলে আমার শ্বশুর শাশুড়ি কেউই পান্তা খায় না। পান্তা খায় না কেন, ওরা অনেক দিন আমার শ্বশুরের সুগার আর আমার শাশুড়ির থাইরয়েড, তো ওরা প্রায় 5-6 বছরের বেশি হয়ে গেল, কি তারও বেশি হবে, 7-8 বছর ধরে কেউ পান্তাই খায় না, তার জন্যই পান্তাটা হয় না। কিন্তু আগে রান্না পুজো হলে কিন্তু পান্তা হতো, চাল কুমড়োর তরকারি হতো, চাল কুমড়োর তরকারিটা মাস্ট ছিল। এখন অনেক নিয়মই আর মানা হয় না। তারপর চালতা, চিংড়ি মাছ এরকমই হতো, তারপর ভাজা ভাজি, শাক ভাজা, তো এগুলোই হতো। পান্তাটা করে রাখা হতো আর রাত্রে তরকারিগুলো করে রেখে দিত যখন গ্যাস ছিল না। তারপর গ্যাস হওয়ার কাছ থেকে সবাই সকালবেলা তরকারিগুলো করে আর পান্তাটা করে আগের দিন রেখে দেয়, তো এইভাবেই পুজো হতো। এখন তো আমাদের বাড়িতে হয় না, আমাদের বাড়িতে নয়, প্রায় এখন বাড়ির লোকের বাড়িতেই কিন্তু ভাত হয়, যেহেতু গ্যাস আছে গ্যাসে ভাত করে নেয়। কারণ প্রায় বাড়িতেই সুগার, প্রেশার, থাইরয়েড এরকম রোগী কিন্তু এখন ভর্তি, তো সেই জন্যই এখন সবার ঘরে পান্তা জিনিসটাই উঠে গেছে। তো বছরে একটা দিনেও এখন মানুষ পান্তা খেতে ভয় পায়। আর আমি কিন্তু পান্তা ছাড়া আবার চলতে পারি না, আমার তো রোজ পান্তা হলেও চলবে, কারণ আমার পান্তা খেতে না বেশি ভালো লাগে। তো এর জন্য অনেক বকুনিও শুনতে হয়, তাও আমি পান্তা খেতে ভালোবাসি। তো দেখুন, কথা বলতে বলতে মাছটা কেটে নিয়ে ধুয়ে রেখে দিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ভাতটা হয়েছিল না বলে আমি ওই কলসিগুলো মেজে নিলাম। আর এই একটা সাবান দিয়ে কিন্তু সমস্ত জিনিস মাজি, সেটা আপনাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। একটা সাবান দিয়ে আমি পেতল, কাঁসা, তারপর সিলভার সমস্ত বাসনে কিন্তু মাজি। আর এই সাবানটা এই সাবানের কি সাবান দিয়ে মাজি এটা অনেকেই জানতে চেয়েছিলেন, তো আমি এর জন্য একটা ভিডিও করেছিলাম সাবানের, তো সেটা গিয়ে আপনারা অবশ্যই দেখে আসতে পারেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন কি সাবান দিয়ে আমি বাসনটা মাজি। তো এই যে বাসনগুলো মেজে নিয়ে কলসিগুলো মেজে রেখে দিয়ে চলে এসেছি। তারপর এই যে রান্না বসালাম, তো ফ্যাসা মাছের একটু টক করলাম আর ঝাল করলাম। তো টকটা বসিয়ে দিয়েছি এক পাশে, আর একটা কড়াইতে ঝাল করলাম। আর এই মাছের ঝালটা কিন্তু খুব সহজেই করতে পারেন, কোনো কিছুই নয়। মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে, কারণ সমুদ্রে মাছ না বেশি ভাজলে টেস্ট হয় না। হালকা ভেজে তুলে নিয়ে তারপর ওই কড়াইতে তেল দিয়ে দেবেন আর একটু, তারপর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু, বেগুন আর কচু দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে যদি টমেটো থাকে টমেটো দেবেন, আমার কাছে টমেটো ছিল না তাই দিইনি। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবেন। তারপর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবেন, মাছগুলো দিয়ে তারপর সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত দেখে নেবেন। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে যতটা আপনার যা জুস রাখতে চান ততটা রেখে তারপর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবেন। ব্যাস হয়ে গেল সুন্দর এরকম একটা মাছের ঝাল। এরকম মাছের ঝাল করে খাবেন, খুব কিন্তু টেস্টি হয়। আর এটা আমার মায়ের রেসিপি, আমার মা কিন্তু এইভাবে মাছের ঝাল করে, আমার খেতে খুব ভালো লাগে। আমার থেকেও মনে হয় আমার মা যে মাছের ঝালটা করে বেশি টেস্টি হয়, একই রকম করে তাও মনে হয় বেশি টেস্টি হয়। আসলে মায়েদের রান্নাগুলোই কিন্তু এরকম টেস্টি হয়। তো তারপর এই দেখুন চলে এসেছি উনুনটা নাড়তে দেবো বলে, আর রান্নার শেষে কি বৃষ্টি এলো, ভীষণ বৃষ্টি, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি এলো। তো বৃষ্টি হচ্ছিলো আর আমি ওই জন্য থালা বাসনগুলো মাজতে যেতে পারিনি। তো কড়াই টড়াইগুলো মাজবো আর মাজতে যেতে পারিনি, তাহলে উনুনটা ন্যাতা দিয়ে দিই, তারপর একদম কড়াই টড়াইগুলো মাজতে যাব। তো উনুনটা ন্যাতা দিয়ে দিলাম, তারপর কড়াই টড়াই মেজে একদম চান করে আসবো। আর উনুনটা ন্যাতা দিলাম কেন, পুজোটা যেহেতু এখানেই করব তো সেই জন্য ন্যাতাটা দিয়ে দিলাম। উনুন কিন্তু ন্যাতা দেওয়াই ছিল, তাও আর একবার ন্যাতা দিয়ে দিলাম, যেহেতু বললাম ওই পুজোটা এখানে করব তো সেই জন্য আরেকটু ন্যাতা দিয়ে দিলাম। তারপরে এই যে চান টান করে চলে এসেছি,
চান টান করে এসে এই যে মাথায় চিরুনটা করে নিচ্ছি, চিরুনটা করে সিঁদুরটা ছুঁয়ে নিই, তারপর যাব পুজো করতে। আজকে শুধু উনুন পুজো হবে না, উনুন পুজোর সাথে কিন্তু মনসা পুজোও হয় আমাদের এখানে। তো এটা মনসা পুজোটা কিন্তু আমি অনেকের ঘরেই হয় শুনেছি, মানে অনেক বাড়িতেই হয়, আবার অনেক টাইমে হয়। অনেক সময় অনেকের শুনেছি যে বিশ্বকর্মা পুজোর পরে হয় মনসা পুজো আর উনুন পুজো। তো আমাদের কিন্তু এটা ওই মানে গণেশ চতুর্থীর পরে হয়। গণেশ চতুর্থী যায়, তারপর পঞ্চমী, তারপর ষষ্ঠীতে ষষ্ঠী পুজো, আর সপ্তমীতে উনুন পুজো, তারপর রাধা অষ্টমী। তো এইভাবেই আমাদের কিন্তু মানে পুজোটা এইভাবেই হয়। তো এখানে ঠাকুরের কাছে আগে পুজোটা করে নিয়েছি, তারপর উনুন পুজো করতে এলাম। আসলে উনুন পুজোটা অ্যাকচুয়ালি ব্রহ্মাকে উদ্দেশ্য করেই পুজোটা করা হয় আমার ধ্যান ধারণা অনুযায়ী। তো কিসের জন্য হয় সেটা আমিও জানি না। আর একটা দিন হয়তো উনুনকে রেস্ট দেওয়া হয়, সেটাও যে সারা বছর আমাদের খাবার জোগান দেয়, তো তাকেও একটা দিন বিশ্রাম দেওয়া হয় হয়তো। ব্রহ্মাদেবকে উদ্দেশ্য করেই হয়তো পুজোটা করা হয়। আর আমাদের ঘরে কিন্তু উনুনকে মানে উনুনে পা লাগলে তাকে প্রণাম করতে হয়। আসলে উনুনটাকে আমরা ব্রহ্মাদেব হিসেবেই মানি, তো সেই জন্যই উনাকে বছরে একবার পুজো করা হয়। তো এই যে কালকে যে পাতাগুলো দিয়েছিলাম তার কিছু মানে সব রকমের পাতা একটা একটা করে রেখে দিয়েছিলাম, তো সেই পাতাগুলো এখানে সাজিয়ে দিলাম। তারপর ওই আতপ চাল ভেজানোর যে চাল বাটাটা ওটা একটু ছিটিয়ে দিতে হয়, ওটা ছিটিয়ে তারপর সিঁদুর দিয়ে চন্দন দিয়ে তারপর এই যে চাল কুমড়োর ফুল দেখছেন, এই চাল কুমড়োর ফুল কিন্তু মাস্ট লাগে এই পুজোতে। চাল কুমড়োর ফুল দিয়ে 3টে ফুল লাগে, তো মা দেখলাম 2টো ফুল এনেছে, আর আমি কোথাও পেলাম না একটা ফুল, তো সেই জন্য 2টো ফুল দিয়েই পুজো করে দিয়েছি। না পেলে আর কি করব বলুন তো। তারপর এই যে তারপর একটু ফুল দিয়ে ধূপ আর প্রদীপ জ্বালিয়েছিলাম, আর একটু ফলমূল কেটে দিয়ে পুজোটা করে নিলাম। তো আমার উনুন পুজো হয়ে গেছে, উনুন পুজো করা শেষ করে তারপর চলে এসেছি এই যে মনসা পুজো করব বলে, আর মনসা পুজোটাও করে নিলাম। মনসা পুজোটাও আমার শেষ হয়ে গেছে, মনসা পুজো হয়ে গেছে। এবার পুজো শেষ করে তারপর আমি একদম ভাত খেয়ে নেব, আর আলাদা আলাদা করে ভাত খাবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই জন্য আর আলাদা করে ভাত খাবো না। আর এই যে দেখুন উনুন পুজোটা এইভাবেই হয়েছে। তারপর এখন অনেকটা সময় পেরিয়েছে, আমরা ভাত খেয়ে একটু রেস্টও নিয়েছিলাম। তারপর ছেলেও স্কুল থেকে এসে খেয়ে আবার স্কুলে চলে গেছিলো। এখন ওই 4:30 মতো বাজে। এই যে ষষ্ঠী ঠাকুরকে এখন ভাসানো হবে। তো ছেলে আসতে আমি বললাম সন্ধে হয়ে যাচ্ছে, আমি ঝাঁটটা দিয়ে দিই, তারপর ঠাকুরকে ভাসিয়ে দিবি। তো ঝাঁটটা দিয়ে তারপর ঠাকুরকে ভাসালাম। তো এই যে ও ওখানে পুকুরে নিয়ে এসছে ঠাকুরকে ভাসানো বলে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও এরকম একটা নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।